বাঘ রক্ষায় বড় দুর্বলতা যেটি, যে চোরা শিকার, এটি পুরোপুরি রোধ করা যাচ্ছে না। হরিণের ফাঁদে যে বাঘ আটকে পড়েও বাঘ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঘ যে মানুষকে আক্রমণ করে, এই বেশিরভাগ আক্রমণগুলো ঘটে সুন্দরবনের ভেতরে। আগে যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হতো সেটি হচ্ছে বাঘের পায়ের ছাপের ভিত্তিতে, যেটি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তো যার ফলে যে 440 সংখ্যা বলা হয়, সেটিকে 440 ধরা যাবে না আসলে, কিন্তু এটি বলা যেতে পারে যে সংখ্যা বেশি ছিল। এবং 2022 সালে যে 106টি বাঘ গণনা করা হয়েছিল বা সংখ্যা বের করা হয়েছিল, সেটি হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বা কিছু ক্যামেরা ব্যবহার করে, যেটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এবং তখন আমরা জানতে পারি যে সংখ্যা কম বেশি 106টি। এবং 2022 সালের পরে সর্বশেষ যে জরিপটি হয়েছে সেটি কিন্তু 2024 সালে হয়েছে। 2024 সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে যে জরিপ হয়েছে সেটি অনুযায়ী বাঘের সংখ্যা 125টি। এখন এটি বলা যায় যে বাঘের সংখ্যা আগের তুলনায় কমে গেছে, কিন্তু সেটি আগে 440টি ছিল, সেই সংখ্যা থেকে কমে 125টি হয়েছে, এটি বলা সমীচীন হবে না। বাঘ বন ছেড়ে লোকালয়ে চলে আসে মূলত দুটো কারণে। একটি হচ্ছে যে কোনো বাঘ যখন বয়স্ক হয়ে যায়, তখন অন্য বাঘের সাথে সে আর সংগ্রাম করে বা মারামারি করে তার রাজ্যটা আর রক্ষা করতে পারে না। তখন অন্য শক্তিশালী বাঘের সাথে সে আর পেরে উঠতে না পেরে তখন সে ওই জায়গা ছেড়ে গ্রামের দিকে চলে আসে, কারণ গ্রামে তো অন্য কোনো বাঘ নেই, সেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে 3.5 থেকে 4 বছর বয়স পর্যন্ত বাঘ তার মায়ের সাথেই কম বেশি থাকে। তারপর যখন সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যায়ে যায়, তখন কিন্তু সে তার মা বাবার এলাকা ছেড়ে নতুন নতুন এলাকায় অভিযানে বের হয়, যেখানে সে গিয়ে তার নিজের একটা রাজ্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ কোনো একটি বনের কোনো একটি এলাকা সে নিজের রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে এবং সেখানে সে স্থায়ী হয়। এই যে অভিযান, এই অভিযানের পর্যায়েও কিন্তু সে বিভিন্ন দিকে চলে যায় এবং অনেক সময় পথ ভুল করে গ্রামের দিকেও চলে যায়। কাজে বয়স্ক বাঘ এবং তরুণ বাঘ, এই দুই ধরনের বাঘই কিন্তু সাধারণত এই গ্রামের দিকে বের হয়ে আসতে পারে। প্রধান একটি কারণ হচ্ছে যে সুন্দরবন একটি জলজ পরিবেশ। আমরা যদি বাঘের অন্যান্য পরিবেশ দেখি, এমনকি বাংলাদেশেও যে এলাকাগুলোতে আগে বাঘ ছিল, পার্বত্য চট্টগ্রামে বা সিলেটের বনে বা মধুপুরগড়ে, সেই জায়গাগুলো বা ভারত, নেপাল বা অন্যান্য দেশের যে বনে বাঘ আছে সবগুলোই হচ্ছে বেশ শুষ্ক এলাকা, কিন্তু সুন্দরবন সেই তুলনায় যথেষ্ট জলজ এলাকা। তো যার ফলে আমরা অন্যান্য এলাকার বাঘের সাথে যদি সুন্দরবনের বাঘের আচরণের তুলনা করি, তাহলে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। এবং আরো একটি পার্থক্য, সুন্দরবনের এই এলাকার বাঘ যতটা মানুষকে আক্রমণ করার রেকর্ড আছে, এটি অন্য কোথাও নেই এবং কোনো কালে ছিল না। তার কারণ হচ্ছে অন্যান্য জায়গায় মানুষকেও বাঘ খুব বিরল একটি বিষয়, এবং সাধারণত বৃদ্ধ বা আহত বাঘ, যেগুলো সাধারণ শিকার ধরতে অক্ষম, সেই বাঘগুলো মানুষকেও হয়ে ওঠে। এটি হচ্ছে অন্যান্য জায়গার কথা। কিন্তু সুন্দরবনে দেখা যায় এমনকি সুস্থ বাঘও অনেক সময় মানুষকেও হয়ে ওঠে। এটি ধারণা করা হয় যে কোনো এক কালে হয়তো কোনো মহামারীর প্রাদুর্ভাবে সুন্দরবনে অনেক ভাসমান মানুষের মৃতদেহের সহজলভ্যতার কারণে কোনোভাবে বাঘ শিখে গেছে যে মানুষকে অন্যান্য প্রাণীর মতোই ভক্ষণযোগ্য বা শিকার করে খাওয়া যায়। তার থেকে হয়তো এটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই আচরণটা পাস হয়ে থাকতে পারে। এটি সম্পূর্ণ একটি তত্ত্বীয় ধারণা। বাঘ যে মানুষকে আক্রমণ করে, এই বেশিরভাগ আক্রমণগুলো ঘটে সুন্দরবনের ভেতরে। যে বাঘগুলো গ্রামের দিকে বেরিয়ে আসে সেগুলো কিন্তু সাধারণত মানুষকে আক্রমণ করে না। সমাধান করতে গেলে প্রথমত হচ্ছে যে সুন্দরবন ভিত্তিক পেশা যতটা কমানো যায়, অর্থাৎ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা যদি করা হয়, যেমন হতে পারে সেটি পর্যটন সংক্রান্ত কিছু, যে পেশাতে ঠিক সুন্দরবনের জঙ্গলের ভেতর নামতে হবে না বা ঘুরতে হবে না, এই ধরনের পেশা যদি হয়, পর্যটন বা নৌকা ভিত্তিক কোনো কিছু, তাহলে কিছুটা প্রকোপ কমবে। দ্বিতীয়ত হচ্ছে যে সুন্দরবনে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং সবসময় দলে কাজ করতে হবে, কারণ বেশিরভাগ আক্রমণের ঘটনাগুলো ঘটে যখন মানুষ একা থাকে। অর্থাৎ দলে সুন্দরবনের ভেতর তারা যান ঠিকই,
কিন্তু যখন তারা কাজ করেন তারা তখন এক একজন বিচ্ছিন্ন হয়ে যান অনেক ক্ষেত্রে। বিশেষত মৌয়ালদের ক্ষেত্রে এটি হয় যে তারা হয়তো দল ধরে যান, ৮ জন ১০ জন একসাথে যান, কিন্তু মৌচাক খোঁজার জন্য তারা কিন্তু সবাই বিচ্ছিন্ন হয়ে যান। মানুষ যদি সতর্কতার সাথে কাজ করে এবং আশপাশে খেয়াল রাখে তাহলে বাঘের আক্রমণ থেকে রেহাই পাওয়া যেতে পারে। আর যে বাঘগুলো গ্রামে বের হয়ে আসে সেইগুলো সব ক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষতি করে এমন নয়, কিন্তু সেই বাঘগুলো দেখা মাত্রই মানুষ ভয়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক ওই বাঘকে পিটিয়ে মারার চেষ্টা করে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রামে যে হতাহতের ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে মানুষ ওই বাঘকে ঘিরে ফেলে, ওই বাঘকে ঘিরে ফেলে তাকে মারার চেষ্টা করে এবং তখন বাঘও তার সে বাঘও উত্তেজিত হয়ে পড়ে এবং বাঘ নিজের নিরাপত্তার জন্যই তখন আগ্রাসী হয়ে আক্রমণ চালায়। কিন্তু এমনিতে গ্রামে যে বাঘগুলো বের হয়ে আসে সেই বাঘগুলো কিন্তু সাধারণত মানুষকে আক্রমণ করে না। এগুলো অনেকটা বলা চলে যে বাধ্য হয়ে অথবা পথ ভুল করে চলে আসে। এগুলো কিন্তু এখন বিভিন্ন জায়গায় টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে বন বিভাগের আওতায়, এবং বন বিভাগকে খবর দিলে তারা এই টাইগার রেসপন্স টিম এবং বন বিভাগের কর্মীরা কিন্তু এই বাঘগুলোকে নিয়ন্ত্রিত উপায়ে গ্রাম থেকে আবার বনে ফিরিয়ে দিতে পারে। তো যার ফলে যে কোনো বাঘ যদি গ্রামের দিকে চলে আসে তাহলে তাকে মারতে উদ্যত না হয়ে বা তাকে ঘিরে না ধরে তাকে উত্তেজিত না করে বন বিভাগকে খবর দিতে হবে। এটি করলেও কিন্তু এই বাঘের সাথে মানুষের দ্বন্দ্ব কমে আসা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাবটা ধীরে ধীরে পড়ছে, কিন্তু এটি যে পড়ছে সেটি খুব স্পষ্ট। সমুদ্র সমতলের উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবনের অনেক জায়গায় যে ভূমি সেটি বিলীন হয়ে যাচ্ছে। বিশেষত দক্ষিণ দিকে সাগর লাগোয়া যে এলাকাগুলো অনেক জায়গা বন সহ বিলীন হয়ে গেছে এবং এই বিলীন হওয়ার প্রক্রিয়া চালু আছে। যেহেতু বাঘ এবং তার যেসব শিকার প্রাণী হরিণ, শূকর, বানর এগুলো সবই হচ্ছে স্থলচর প্রাণী, তো যার ফলে স্থলভাগ যদি কমে যায় অর্থাৎ বনের আয়তন যদি কমে যায় তাহলে স্বাভাবিকভাবেই তার জন্য টিকে থাকা ধীরে ধীরে কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয়ত যে সমস্যাটি সেটি হচ্ছে যে সমুদ্র সমতলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সাগরের যে লোনা পানি এটি কিন্তু ভেতর দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ নদী খাল দিয়ে এটি ভূমির দিকে অনেকটা উত্তর দিকে ঢুকে যাচ্ছে। এটি ঢুকে গেলে যেটি হবে যে পুরো সুন্দরবনের পার্শ্ববর্তী যেসব এলাকা যেখানে মানুষের ক্ষেত খামার, এই এলাকায় যদি লবণাক্ততা বেড়ে যায়, এবং সেটি তো বেড়ে যাচ্ছেই, সেই লবণাক্ততা যদি বেড়ে যায় তাহলে কিন্তু তাদের যে ফসলের উৎপাদন সেই ফসলের উৎপাদন কমে যাবে। এই ফসলের উৎপাদন কমে গেলে দারিদ্র বেড়ে যাবে, এবং দারিদ্র যদি বেড়ে যায় মানুষ তখন কিন্তু এই চোরা শিকার থেকে শুরু করে অবৈধভাবে গাছ কাটা বা সব ধরনের মানে অবৈধ কাজকর্মের সাথে আরো বেশি জড়িয়ে পড়বে। তো যার ফলে সেটিও কিন্তু ঘুরে ফিরে এই বাঘ এবং হরিণের চোরা শিকার বাড়িয়ে দিবে, বা এই যে সুন্দরবনে যে অবৈধভাবে গাছ কাটা বা বিষ দিয়ে মাছ শিকার, এই কাজগুলো কিন্তু তখন দেখা যাবে আরো বেড়ে যাবে। কারণ মানুষ যদি আরো বেশি দরিদ্র হয় স্বাভাবিকভাবেই তখন সে অবৈধ কাজের দিকে বেশি ঝুঁক। আমরা যদি অন্যান্য প্রাণীর সাথে তুলনা করি তাহলে বাঘ রক্ষার্থে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এটি আমাদের জাতীয় প্রাণী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাণী, বিশ্বব্যাপী বিপন্ন একটি প্রাণী। আইনগতভাবে যথেষ্ট কঠিন আইন আছে বাঘ রক্ষার জন্য এবং কৌশলপত্রও আছে, কিন্তু বাঘ রক্ষায় বড় দুর্বলতা যেটি যে চোরা শিকার এটি পুরোপুরি রোধ করা যাচ্ছে না। বাঘ এবং তার যে প্রধান শিকার প্রাণী চিত্রা হরিণ, এই দুটোই কিন্তু চোরা শিকার একদমই বন্ধ করা যাচ্ছে না, এবং সম্প্রতি বন বিভাগ এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আগে যে টহলগুলো হতো সেই টহলগুলো শুধুমাত্র নৌকা দিয়ে নদী পথে হতো, নদী খাল দিয়ে হতো, কিন্তু ইদানিং বন বিভাগ নতুন করে পায়ে হেঁটে বনের ভেতর টহল জোরদার করেছে, এবং এই পায়ে হেঁটে টহল যখন থেকে শুরু করা হয়েছে তারপর থেকেই দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক ফাঁদ উদ্ধার হচ্ছে। এই হরিণ ধরার যেসব ফাঁদ সেগুলো উদ্ধার হচ্ছে এবং বন বিভাগ সেগুলো উদ্ধার করে ধ্বংস করছে। এমনকি এই হরিণের ফাঁদে যে বাঘ আটকে পড়েও বাঘ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কিন্তু চাক্ষুষ প্রমাণ আমরা পেয়েছি। তো যার ফলে এই ফাঁদ দিয়ে যে
শিকার করা, এমনকি বাঘও কিন্তু চোরা শিকারীদের হাতে সরাসরি মারা পড়ে। তো এটি একটি প্রচেষ্টা চলছে বন বিভাগ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে, কিন্তু এটি আরো জোরদার করা প্রয়োজন যাতে সম্পূর্ণরূপে এই চোরা শিকার বন্ধ করা যায়।